এখন বলবেন মাননীয় সদস্য জনাব আন্দালিব রহমান পার্থ। 115 ভোলা 1। আপনার সময় 12 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি সমবেদনা জানাই বিএনপির মহাসচিব প্রয়াত নেতা খন্দকার দেলোয়ার হোসেন আজকে মারা গিয়েছেন, ওনার উপর, ওনার পরিবারের উপরে। আমি ধন্যবাদ জানাই সরকারকে যে জাপান আমাদের সবচেয়ে বড় দাতা গোষ্ঠীর মধ্যে অন্যতম, তার এই বিপদে তার পাশে দাঁড়িয়েছে, এই জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, কোনো দেশের অর্থনীতি অনেকখানি ডিপেন্ড করে তার মিডল ক্লাস ফ্যামিলির উপরে, কত স্ট্রং তার মিডল ক্লাস ইকোনমি, মিডল ক্লাস ফ্যামিলি দাঁড়ায়। স্লোলি বাট শিওরলি আমরা সেদিকে যাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে ঠিক 96-র মতো এক দরবেশ এসে হাজির হলো। মাননীয় স্পিকার, এটাকে আইসোলেটেডলি করে দেখলে হবে না। আজ থেকে 3-4 বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট ছিল, আত্মস্বীকৃত দেউলিয়া, যারা নিউজ পেপারে বলেছিল 700 কোটি টাকা 800 কোটি টাকা লস, যাদের 1000 কোটি টাকা বরং, সেই দরবেশরা এই 2 বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো 10,000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ। আমি স্পষ্ট করে বলতে চাই, চোর কোনো দলের না। একজন মাননীয় সংসদ সদস্য বললেন আমাদের দলের বা 4 দলীয় ঐক্যজোটের একজনের নাম, যদি সেও থাকে সবার বিচার হওয়া উচিত। এখন সময় এসেছে। মাননীয় স্পিকার, একটা কথা নিবিড়ভাবে দেখতে হবে, এটা কোনো আইসোলেটেড হ্যাপেনিং না। সরকারের তরফ থেকে লাগামহীন বক্তব্য এসেছে। মাননীয় স্পিকার, আপনি স্মরণ করে দেখেন, আমি অবাক হয়ে গেলাম। মাননীয় সংসদ সদস্য বলল স্পেকুলেটিভ মানি নাকি ফটকা, তাহলে ফ্রড মানে কি? স্পেকুলেটিভ মানি যদি ফটকা হয়ে থাকে, তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রড? একবার মাননীয় অর্থমন্ত্রী বললেন এখানে হতেই পারে, মাননীয় অর্থমন্ত্রী বললেন এগুলি হতেই পারে। ডক্টর মশিউর রহমান বললেন দিস ইজ নান অফ আওয়ার কনসার্ন। শেয়ার মার্কেট আমাদের কোনো চিন্তার ব্যাপার না। সরকারের তরফ থেকে তা বলা হলো এতে বিরোধী দল দায়ী। মাননীয় স্পিকার, এই কথাগুলি শেয়ার মার্কেটকে অ্যাগ্রাভেট করেছে। তারা ট্রান্সফর্মার লাগিয়েছে, রেগুলেটর লাগিয়েছে, এটা লাগিয়েছে, ওটিয়ে লাগিয়েছে, কোনো লাভ নাই। তারা ডেকে এনে মানুষকে ইনভেস্ট করেছে। 30 থেকে 40 হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে। মাননীয় স্পিকার, গত 2 বছরে 12 লক্ষ বিও অ্যাকাউন্ট হয়েছে। এর আগে আরো 20 লক্ষ ছিল, এর মধ্যে 8 লক্ষ শুধু আমাদের মা বোনেরা। মাননীয় স্পিকার, আমার যদি বিও অ্যাকাউন্ট থাকে, ইফ আই হ্যাভ আ বিও অ্যাকাউন্ট, ন্যাচুরালি মাই মাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড সবাই আমার উপর ডিপেন্ডেন্ট থাকে। এক বিও অ্যাকাউন্ট দিয়ে 5 জন, 6 জন, 10 জন কাজ করে। আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই, সারা পৃথিবীতে মন্দা। এই মুহূর্তে সবাই 2 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে। এটা কি কোনো অপরাধ? আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড বিজনেসে লস হবে, লাভ হবে, কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না। বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে। মাননীয় স্পিকার, one thing I just don't understand. আজ থেকে 1 বছর আগে এইখানে দাঁড়িয়ে বললাম এয়ারটেলের কথা। এই এয়ারটেল 2000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি করে বাংলাদেশকে 95 কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দেয়নি। সারা বাংলাদেশ যখন বিদ্যুতের জন্য পাগল, এক আরবিতে 2,80,000 অ্যাপ্লিকেশন আছে বিদ্যুতের, 5 লক্ষ শুধু আছে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান, বড় ছোট দালানের। 210টা টাওয়ারে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এই এয়ারটেলকে। কেন মাননীয় স্পিকার, আমরা জানতে চাই। আমি জানি আমার এই কথায় এয়ারটেলের করাপশন বন্ধ হবে না, ইনভেস্টিগেশন হবে না, তবে দ্য টাইম হ্যাজ কাম। আই ওয়ান্ট টু আর্জ দ্য পিপল অফ বাংলাদেশ যে আপনারা এয়ারটেলকে প্রত্যাখ্যান করেন। যেই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এত কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে, স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়ে এই দেশে ব্যবসা বাণিজ্য করছে, তাদের ইন্টেনশন ভালো না। আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশের যে আপনারা এয়ারটেলকে বয়কট করেন, পাবলিকলি বয়কট করেন। মাননীয় স্পিকার,
সন্ত্রাস, সন্ত্রাস আর পাওয়ার প্ল্যান্ট। একটা কথা আমি শুধু বলবো, একজন মাননীয় সংসদ সদস্য বললেন ইলেকট্রিসিটিতে নাকি দেশ প্রেগনেন্ট হয়ে গেছেন। আই অ্যাম নট ইউজ টু দিস ল্যাঙ্গুয়েজেস, বাট আমার জবাব দিতে যখন দেখি চানাচুর কোম্পানি, ফার্নিচার কোম্পানি, নাম নিচ্ছি অটোবি, যারা সারা জীবন ফার্নিচার বানিয়েছে তারা বিদ্যুৎ প্ল্যান্ট পেয়েছে, আমার মনে হয় এই প্রেগন্যান্সি খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে যাবে এবং এই দেশে বিদ্যুৎ আসবে না। আমরা চাই, আমরা দেখতে চাই যাতে বিদ্যুৎ আসুক। আমি যদি দেখি গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে, আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না। মাননীয় স্পিকার, ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। মাননীয় স্পিকার, আই উইল নট গো ইনটু দ্য ডিটেলস অফ দ্য ল। তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল। এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকেরা আছেন, তারা যদি থাকতেন আরো সুবিধা হতো। মাননীয় স্পিকার, যদিও পার্লামেন্ট বলে, সংবিধান বলে ল ইজ ইকুয়াল, বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল। 111-এ দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিষ তেলে রাখা হয়েছে, কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে। এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন। ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে, ইমিউনিটি আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কার্ভ করে যেতে পারে। ডক্টর ইউনুস, আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড 65 বা 70 ইয়ার্স ওল্ড, বাট 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত। মাননীয় স্পিকার, ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্নড। 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্নড। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট উই আর কনসার্নড, উই আর লুকিং ইনটু দ্য ম্যাটার। ডক্টর ইউনুস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। ডক্টর ইউনুসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত। আই হ্যাভ উইটনেসড ইট। আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড, দিস ইজ ইউনুস অ্যালার্জি। আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা আমাদের সার্বভৌমত্ব, কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন। এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স, এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশের বিপদ হচ্ছে, আমরা তাদের কাছে যে হাত পাততেছি, দুই নেত্রীর মনোমালিন্য হচ্ছে, নির্বাচনে যাবো কি যাবো না, আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে, এখানে ভিড় লেগে যাচ্ছে, আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্ব ব্যাপার। এটা সার্বভৌমত্ব ব্যাপার না, এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার। সংসারের কথা আসতেছে, এক্সকিউজ মি, আই উড অ্যাপ্রিশিয়েট ইফ ইউ লেট মি ফিনিশ। Yes, please, uninterruptedly. Thank you. Understand it? Yes, you should know it. আমি আরেকটা কথা বলতে চাই, সন্ত্রাসের কথা আপনি বলেন, একটা চেইন অফ কমান্ড থাকতে হবে। যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, সেই দেশে কি হতে পারে? মান ইজ্জত কোথায় যায় আমাদের? আ মন্ত্রী ইজ নট আ পারসন, আ মন্ত্রী অফ দ্য ফ্ল্যাগ। সেই মন্ত্রী আমাদের, সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী যেই কাজ করে, এই দেশে এগুলি হতেই পারে। মাননীয় স্পিকার, অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না, তবে আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে, মোরালিটি থাকতে হবে। আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার, একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে, কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত, কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না। এটা অসম্ভব। আমার দুঃখ হয়, আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই, কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তু লারমার প্রধানমন্ত্রী, হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন, কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনুসের পাওয়া উচিত ছিল না, এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে, তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের সবার
কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনসেনসাস হওয়া উচিত। নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই, শেয়ার মার্কেট আওয়ামী লীগ বা বিএনপির প্রবলেম না। আমরা চাই এটা খোলাসা হোক। কেন এতদিনের রিপোর্ট আসছে না? আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ্ট ছিল তারা কিভাবে 30-40 হাজার কোটি টাকা আছে। আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয়, আমরা জানতে চাই সেই দরবেশা সেই মুরিদদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না। আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায়। এবং আপনার সমন্বয়হীনতার ব্যাপার দেখেন, সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ, ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান, সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই, আমি তো জানি না। হোয়াট আ মকারি! এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে। উনি ইনফরমেশন দিবে কিভাবে? মাননীয় স্পিকার, প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানির 10 টাকা শেয়ার নাকি 290 টাকা হয়েছে। উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে করবে কি? 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন। এই সমন্বয়হীনতার অভাব, বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া, আর শুধুমাত্র বলা এখানে করাপশন, এখানে করাপশন। হাজার হাজার আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে, ডেকে এনে ফল করায়। মাননীয় স্পিকার, আমি আরেকটু সময় নেব আমার এলাকা নিয়ে কিছু কথা না বললেই না। মাননীয় স্পিকার, আমার ভোলা নিয়ে আমি এর আগেও বলেছি, আপনাকে 2 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, বলুন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমার ভোলা নিয়ে আমি কিছু কথা বলিনি। আমার ভোলার নদী ভাঙনের একটা বিরাট প্রবলেম দেখা যাচ্ছে মাননীয় স্পিকার। আমি দেখছি আমাদের 15 কোটি টাকা অফকোর্স ফান্ড দিয়েছে এলজিএডি মন্ত্রণালয়, অন্যভাবে কিছু কাজ হচ্ছে, কিন্তু এই কাজ করে কোনো লাভ হবে না আমার ভোলাতে। আমার ভোলা ইভেনচুয়ালি থাকবে না। আমি আপনার সাথে কথা বলছি, এই মুহূর্তে ভোলা 5 ফিট 10 ফিট ভেঙে গিয়েছে। আজকে যদি এখানে মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ সাহেব থাকতেন, অবশ্যই সে আমার সাথে একমত হতেন। আমাদের সবার দায়িত্ব ভোলার জন্য কিছু কাজ করা। ভোলাতে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে, ভোলাতে অনেক গ্যাস আছে, অনেক অপরচুনিটি আছে কাজ করার। আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের ভোলাকে বাঁচানো উচিত, নদী ভাঙন নিয়ে কিছু কাজ করা উচিত। আমি আরেকটু অল্প সময় নেব মাননীয় স্পিকার। ন্যাশনাল কনসেনসাস বা একটা ন্যাশনাল ফোরাম, এই ব্যাপারে আমি যে কথা বলছিলাম, আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মাননীয় স্পিকার। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কালপিট, আপনারা যদি সরকার দলীয় সংসদ সদস্য যদি মনে করে যে আমাদের 2-1 নাম বলে, হাওয়া ভবনের নাম বলে, এগুলি তারা পার পেয়ে যাবে না। একটা হাওয়া ভবন যদি থেকে থাকে, এই আমলে শত শত মুশকিল আসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার। আপনি যদি সেখানে যান, আপনার মুশকিল আসান হয়ে যাবে মাননীয় স্পিকার। আপনি দরবেশের মুরিদ হবেন, আপনাকে ভূ দিবে, 2000 কোটি টাকা মালিক হয়ে যাবেন। শত শত লোকসানের কোম্পানি, জিএমজির মতো কোম্পানি, ওয়েস্টিনের মতো কোম্পানি আপনি নিয়ে যাবেন 20 কোটি টাকাকে বিলিং ভ্যালুতে বড় করে আপনি শেষ করে দিবেন। আপনি হঠাৎ রাতারাতি 40 কোটি টাকার মালিক হয়ে যাবেন। সর্বশেষ আমি একটা কথা বলবো, আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সরকার এই দরবেশ বাবাকে বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় নাই। যদি বানাতো, দেশটার প্লেসমেন্ট শেয়ার বের করে, দেশটার বুক ভ্যালিং বের করে এখন মার্কেটে বিক্রি করে দিত। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। অ্যামেন্ডমেন্ট বিল 2012 পরীক্ষাপূর্বক 20 দিনের মধ্যে সংসদ রিপোর্ট দানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হচ্ছে। অতএব বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। প্রথমে আমি মাননীয় সদস্য জনাব আন্দালিব রহমান, 115 বুলা 1। মাননীয় সদস্য, আপনার সময় 20 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, প্রথমে আমি সরকারকে অভিনন্দন জানাই। আমাদের যে এই সমুদ্র বিজয়, এটা শুধু সরকারের না, সরকারকে অভিনন্দনের পাশাপাশি আমি সমগ্র বাংলাদেশকে অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, মালয়েশিয়া আমাদের মাত্র 2 ঘন্টা দূরের একটি দেশ। 63 সালে তার স্বাধীনতা, আমাদের 8 বছর আগে। আজকে কোথায় চলে গিয়েছে, পার ক্যাপিটাল ইনকাম কত দূরে। আমি জানি বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের সরকার অনেকবারই গণতন্ত্র হোঁচট খেয়েছে, কিন্তু এত কি হোঁচট খেয়েছে যে আমরা আজকে মালয়েশিয়ার এত নিচে?
আজকে এই 40 বছর স্বাধীনতার পর আমাদের রাজনীতি এমন হয়ে গিয়েছে মাননীয় স্পিকার, যে আমাদের উপর থেকে আস্থা উঠে গিয়েছে। দোষ আমাদেরও না, সরকারেরও না। তাহলে দোষটা কাদের মাননীয় স্পিকার? আমার মনে হয় দোষটা আমাদের জনগণের, যারা ঘুরে ঘুরে বারবার আমাদেরকে ভোট দেয়। আমরা কথা বললেই সরকার দল দুর্নীতির কথা বলে। মাননীয় স্পিকার, আমি আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই। দুর্নীতির কথা স্টার্ট করলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে হয়, অর্থনীতি নিয়ে কথা বলতে হয়। মাননীয় স্পিকার, আজ থেকে ঠিক 1 বছর আগে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম দরবেশ তার মুরিদদের কথা শেয়ার মার্কেটের। সেই দরবেশের কথা এখন বাচ্চাও বাংলাদেশে কিন্তু বলতে পারে। সেই দরবেশের বিচার হয় নাই মাননীয় স্পিকার। এছাড়া আরো যত মুরিদ ছিল কারোই বিচার হয়নি। মাননীয় স্পিকার, গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল। এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো। 2010 সালের সেপ্টেম্বরে সিডিবিএল দেখলেই বোঝা যায় জেড ক্যাটাগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে। আমার কাছে এখানে 8টা কোম্পানির নাম আছে যারা 1800 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরো 26টা কোম্পানির নাম আছে যারা 1900 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরো আছে যারা 2000 কোটি টাকা উঠিয়েছে। মাননীয় স্পিকার, সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে, সরকার থেকে বলা হলো, রেগুলেটর লাগানো হলো, এটা লাগানো হলো, অনেক কিছুই দেখেছি আমরা। পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো। এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপিটদের বাড়ির সামনে লাগানো হতো তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে। মাননীয় স্পিকার, একটা ইনভেস্টিগেশন কমিটি করা হলো, সেটা রিপোর্ট দেওয়া হলো। অর্থমন্ত্রী সুন্দর করে বললেন, দিজ আর মাফিয়া, উই ক্যানট স্পিক, হোয়াট আ ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি। যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিজ আর মাফিয়া। শেয়ার মার্কেটের আরো কিছু ঘটনা আপনাকে বলতে চাই। কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কি নাম, ডক্টর আতিয়া শাহ, তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য। যখন তিনি দেখলেন যে 40% to 30% ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে, তিনি যে বুঝালেন, আগে থেকে অর্থমন্ত্রী যিনি অন রিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না, তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর IMF কে খুশি করার জন্য, চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বলা হলো, ব্যাংক মাস্ট উইথড্র দ্য মানি। মাননীয় স্পিকার, 200 কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে? যাত্রীরা নিহত হবে। এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা আর তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নেওয়া আরম্ভ করলো। আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন, এই দরবেশকে আবার সেই সিটে বসালেন। আমার মনে আছে, আমি ছিলাম না সংসদে, তবে সুরঞ্জিত গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি, ভূত শস্যের মধ্যে ভূত থাকা। দরবেশও কিছু করতে পারলো না, বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন, বললো নাকি কিছু টাকা দিবে। কোন প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে। মাননীয় স্পিকার, এমনও দেখা গিয়েছে অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউসে এই টাকাটা নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন, এই ইতিহাস হয়ে থাকবে। আমি একটা কথা বলতে চাই, সরকারের উচিত কোনো আইন পাশ করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কালপিটদের বিচার করা, অথবা এমন কোনো আইন করা যাতে আগামীতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে। মাননীয় স্পিকার, 1 কোটি লোক রাস্তায় এফেক্টেড। বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোনা কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইম্প্যাক্ট, তাদের সোশ্যাল রেসপেক্ট। যাদেরকে আপনি দেখেন মাননীয় স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিল্লি করছে, তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে। আরো অনেক লোক আছে, আরো অনেক মা বোনেরা আছে, আরো অনেক মিশনে আমার আর্মি অফিসাররা আছে, আরো অনেক পুলিশের কর্মচারী আছে, সরকারি কর্মচারী আছে, যারা রাস্তায় লজ্জায় বের হতে পারে না। আরেকটা ঘটনা বলতে হয়, বিদ্যুৎ। এই সরকার ক্ষমতা আসার পর অফকোর্স তাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল অনেক বিদ্যুৎ দিবে। আই এম শিওর, আই ওয়ান্ট টু পার্সোনালি থ্যাঙ্ক, যে আমরা অনেক এফর্ট কাগজপত্রে দেখেছি, কিন্তু প্রথম 1 বছর নাড়াচাড়া করে কিছুই কিন্তু করতে পারে না এই সরকার। এই সরকার তাদের পছন্দ মতো কিছু লোককে বিদ্যুৎ প্ল্যান দিতে গিয়ে অনেক ভালো ভালো কোস্টাল সাবা থেকে আরম্ভ করে অনেক কোম্পানিকে বিদ্যুৎ দেয় নাই। একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতের দাঁড়িয়েছে। কিন্তু তারপর
ইনডেমনিটি পাশ করে কি করা হলো, আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেয়া হবে। তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি, অটোবি, চানাচুর কোম্পানি, এই কোম্পানি সেই কোম্পানি, কুইক রেন্টাল দেওয়া। কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। 20,000 crore টাকা। মাননীয় স্পিকার আমাদের তোফায়েল আহমেদ সাহেব সেদিন বলেছে, আমি জবাব দিচ্ছি বিদ্যুৎটা গেল কোথায়? বিদ্যুৎ আসবে না মাননীয় স্পিকার, বা আমাদের চাহিদা মতো আসবে না, কারণ চায়নাতে কোনো ভাঙ্গা মেশিন আর নাই, সব বাংলাদেশের বিদ্যুৎ প্ল্যান্টে লেগে গিয়েছে। এই ধরনের কোম্পানিরা এনে সব লাগিয়ে দিয়েছে। 20,000 crore টাকা আমরা ভর্তুকি দিই মাননীয় স্পিকার। এই টাকা দিয়ে আমরা ঘোড়াশালকে ঠিক করতে পারতাম না? তারপর 1 বছর লাগা গেল বেস প্ল্যান করার জন্য। কি বেস প্ল্যান? টেন্ডার হবে। খেলবে কে মাননীয় স্পিকার? খেলবে আমাদের বিদ্যুতের ম্যারাডোনা। এই ম্যারাডোনাকে সামিট গ্রুপ, আমাদের ফারুক খান সাহেবের ভাই, সেই সামিট গ্রুপ হলো আমার বিদ্যুতের ম্যারাডোনা। আগে 200 মেগাওয়াট বিদ্যুৎ করেছেন, এখন আপনি তাকে মেঘনাঘাট দিয়েছেন, BB101, BB102। ওদিকে ডক্টর ইউনুস সাহেবের সাথে যে ঘটনাটা ঘটেছে, ওয়ার্ল্ড ব্যাংকও দরজা আটকে দিয়েছে, IMFও দরজা আটকে দিয়েছে, এখন আর ফান্ডিং নাই। সামিটের আরেকটা ঘটনা আছে, এই শেয়ার মার্কেটে যেসব বড় প্লেয়ার, সেখানে KPCL আরেকটা বড় প্লেয়ার, 52 কোটি টাকার শেয়ার 1100 কোটি টাকায় বিক্রি করে দিয়ে মাশাআল্লাহ শেয়ার মার্কেটকে দেখিয়ে দিয়েছে। সুতরাং সামিটের ইন্টেনশন ছিল এই 1000 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে $1 বিলিয়ন উঠিয়ে আমরা আবার শেয়ার মার্কেটে যাব, আমরা আবার 20,000 কোটি টাকা বের করব। বাট ফরচুনেটলি আনফরচুনেটলি শেয়ার মার্কেটে এই খেলা খেলতে পারে নাই সামিট। তাই কি করলো? তাই তারা পারফরমেন্স গ্যারান্টি দেয় না, পিডিবির সাথে কন্ট্রাক্ট সাইন করে না। এই ম্যারাডোনার মাননীয় প্রধানমন্ত্রী সেদিনও বললেন 7,000 মেগাওয়াট বিদ্যুৎ হবে। বলতে চাই, এক পরিবারের কাছেই কিন্তু 1200 মেগাওয়াট জিম্মি। এইবার আসলো আরেকজন, এর নাম আমরা দিয়েছি বিদ্যুতে মেসি। ইনি হলো মেসি, ইনি হলো ওরিয়ন গ্রুপ। 1200 মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে। একটা কোম্পানিকে সামিটকে দিল 1200, ওরিয়নকে দিল 1200। বাংলাদেশের 5,000-এর 2400 এই দুই পরিবারের হাতে। তার মানে কি, আমার দেশের অর্থনীতি, আমার দেশের স্বপ্ন সবকিছু দুইটা পরিবারের কাছে জিম্মি। আর চুরি নাকি খালি আমরা করি, কথায় কথায় দুর্নীতি আমরা করি। এরা এমন কোন ম্যারাডোনা, এমন কোন মেসি? কেন আমরা 20,000 কোটি টাকার ভর্তুকি 10,000 কোটি টাকা ঘোড়াশাল ঠিক করতে পারতাম না? আমাদেরকে পিডিবির 600-700 মেগাওয়াট নষ্ট হয়ে যাচ্ছে। আমি আবার জিনিস দেখলাম, ইনসিডেন্টলি বা কোইন্সিডেন্টলি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আবার বিমান মন্ত্রণালয়ের একটা সুন্দর সম্পর্ক আছে। আমরা যেমন আমাদের নিজেদের পিডিবির প্ল্যানগুলি বসায় রেখে এই কুইক রেন্টালগুলি চালাই, বিমান মন্ত্রণালয় দেখি আমাদের প্লেনগুলি বসে রেখে লিজার প্লেনগুলি গাড়ি চালায়, যাতে করে ভালো 2 পয়সা কামাই হয়। মাননীয় স্পিকার, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার, ছোটবেলা থেকেই শুনে এসেছি। মাননীয় স্পিকার, এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। কই বাবা? এই যে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে, কে কত টাকার মালিক, তথ্য অধিকার, এটা সেটা, কিন্তু আমরা পাইনি। বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি, সবগুলি বলবো না। ফার্মার্স ব্যাংক, আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, আচ্ছা নাম বললাম না। ফার্মার্স ব্যাংক ব্যাংক করতে মাননীয় স্পিকার আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে, 4-এর পর 9টা শূন্য, এবং একটা ডাইরেক্টরের 35 কোটি টাকা। ফার্মার্স ব্যাংক যিনি করলেন, ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক। মেঘনা ব্যাংকে করলেন, কোটি বাটি মিলে 27 লাখ টাকার মালিক। ফেডারেল ব্যাংক যিনি করলেন, কোটি বাটি মিলিয়ে 1 কোটি না 1.5 কোটি টাকার মালিক। দুর্নীতি নাকি আমরা করি? ইয়া খোদা, আমার কথা কি, দুর্নীতি অনেকেই করে লুকায়া টুকায়া করে, কিন্তু এইটা কি দুর্নীতি? খুল্লা দুর্নীতি। মাননীয় স্পিকার, পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কিছু কথা বলি। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক পার্সোনালি আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তার অনেক এফর্ট, অনেক কাজ করেছেন, যার কারণে আজকে এটা এসেছে। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক। বাট বর্ডার কিলিং নিয়ে কিছু কথা বলতে হয়। আই এম সারপ্রাইজড, আমি ধিক্কার জানাই যখন আমাদের আওয়ামী লীগের মহাসচিব সাহেব বলেন যে বর্ডার কিলিং এটা রাষ্ট্র চিন্তিত না। সে মহাসচিবের পিতাই তো একজন 4 নেতার একজনের জেলখানায় মারা গিয়েছে। আই ওয়ান্ট টু পুট ইট প্লেন অ্যান্ড সিম্পল,
no killing is justified unless it is justified by law. এটা ধিক্কার জানাই আমি। এত আলাপ করি, এত সমুদ্র জয় করি, বর্ডারটা জয় করতে পারি না, একটাবার কি তাদের সাথে যা কথা বলতে পারি না? আমাদের ফরেন মিনিস্টার আরো বললেন সৌদি ডিপ্লোম্যাট মারা গেল, এটাতে কোনো এফেক্ট হবে না। সৌদির ডিপ্লোম্যাটও তো ইন্টেলিজেন্ট না মাননীয় স্পিকার। ওই তারিক আর খালাস বলে 20 লক্ষ বাঙালি পাঠিয়ে দিবে, তখন কিন্তু আমাদের রাস্তায় পড়তে হবে। আমাদের উচিত মার্কেটে রিউমার আমাদের ফরেন মিনিস্টার নাকি সৌদি আরবের ভিসা পায় না, আমাদের উচিত শিশু টেক এনাফ এফোর্ট সৌদি আরবের যে এই জিনিসটা সমাধান করা হোক। তিস্তা নিয়ে কিছু কথা বলতে হয়। সারা বাংলাদেশ এনডিটিভি, ইন্ডিয়ান টেলিভিশন, বিবিসি সব জায়গায় দেখলাম মমতা আসবে না, কিন্তু আমাদের ফরেন মিনিস্টার বলল মমতা আসবে। সবাই বলে মমতা আসবে না, ফরেন মিনিস্টার লাস্টের দিনে বলল মমতা আসবে, বাস্তবে মমতা আসলো না। তিস্তা হয় নাই, তাই ট্রানজিট হবে না। বোথ আর ইন্ডিপেন্ডেন্ট, ওয়ান হ্যাজ নাথিং টু ডু উইথ আদার। তারপরে কি হলো না হলো, এখন শুলি ট্রানজিট হয়ে গেছে। আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়টা আরেকটু এফিশিয়েন্টলি হ্যান্ডেল করা উচিত। গোয়িং ব্যাক টু দ্য শেয়ার মার্কেট, একটা জিনিস আমার মনে আসছে, মাননীয় অর্থমন্ত্রী এবং আরো অনেকে, মশিউর রহমান সাহেব ওই সুইপিং কমেন্ট তো করেই যে এটা বন্ধ করে দিতে হবে, ফটকাবাজ এটা সেটা, বাট আই থিঙ্ক অন রিপিটেড ফ্যাশন তারা এটাও বলেছেন যে আমরা শেয়ার মার্কেট বুঝি না। আমার মনে হয় একটা স্টেট মিনিস্টার বা এমন কাউকে রাখা উচিত যিনি শেয়ার মার্কেট বুঝে, কারণ 1 কোটি লোক এটার সাথে ইনভলভড। মাননীয় স্পিকার, মিডিয়া নিয়ে একটু কথা বলি। মাননীয় স্পিকার, আমাদের মিডিয়ার ব্যাপারটা কথা বলেন না, আমরা তো ইউ আর স্পিকিং ফ্রিলি। আই এম সরি, আমি টাইম দেখে একটু ডিস্ট্রাক্ট হয়েছে। আমাদের মিডিয়ার ব্যাপারটা একটু দেখা উচিত। মিডিয়ার উপরে একটু নেকেড ইউজারপেশন হচ্ছে। 12ই মার্চে আমরা লক্ষ্য করতে পারছি একটু নগ্ন হস্তক্ষেপ, এটা ডেমোক্রেসির জন্য ভালো না। এই ব্যাপারে একটু আমাদের কেয়ারফুল হওয়া উচিত। বিকজ আমাদের মনে রাখতে হবে 1/11-এর পর 2 নেত্রী যখন জেলখানায় ছিল, আন্দোলনের চেয়ে বেশি এই মিডিয়ার ভূমিকাই কিন্তু তাদেরকে এই জেলখানা থেকে বের করেছে। আমি একটু কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার। হোয়াট ইজ দিস কেয়ারটেকার গভর্নমেন্ট? এই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে যে খুব টেকনিক্যালি সরিয়ে দেওয়া হলো, অফকোর্স এটা ল, বাট ল ইজ আ সোশ্যাল ফিনোমিনা, ইটস মিনস টু অ্যান এন্ড, ইটস নট অ্যান এন্ড ইটসেলফ। আ ল দ্যাট ল্যাক্স দ্য কোয়ালিটি, দ্যাট ল্যাক্স to reflect the will of the people is not to be regarded as the law. জনগণ বাংলাদেশের চায় তত্ত্বাবধায়ক সরকার থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে ওই 2-1টা সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লায় 30,000 ভোট, আরেক জায়গায় 1 লাখ ভোট দিয়ে আপনি 7 কোটি ভোটকে হিসাব করতে পারবেন না। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আনাই হয়েছিল বিকজ বড় 2টা রাজনৈতিক দলের মাইন্ডসেট ছিল না, মিউচুয়াল রেসপেক্ট ছিল না। আজকেও মিউচুয়াল রেসপেক্ট আসে নাই, পরশুদিনও আপনি পার্লামেন্টে দেখেছেন, আগামীতেও দেখতে পারবেন। সুতরাং উই আর নট রেডি ফর অ্যান ইলেকশন যেটা কোনো দলীয় সরকারের অধীনে হবে। উই নিড আ কেয়ারটেকার গভর্নমেন্ট, আদারওয়াইজ এর বাইরে যাই করা হবে এটা অ্যাকসেপ্টেড হবে না। মাননীয় স্পিকার, ইভিএম নিয়ে একটু কথা বলতে চাই। প্রায় আমি দেখি সরকার ইভিএম নিয়ে কথা বলে, আমি একটু অবাক হয়ে যাই যে সরকার কেন ইভিএম নিয়ে কথা বলে। ইভিএম নিয়ে তো কথা বলবে নির্বাচন কমিশন, আমরা সেনা বলবো ইভিএম এ যাবো কি যাব না। আর এত কি ইমার্জেন্সি হয়ে গিয়েছে যে ইভিএম এর মধ্যেই আমাদের নির্বাচন করতে হবে। দেখা যাবে আমার ভোলায় নৌকায় ভোট দিছে বা ভোলায় ধানের শীষে ভোট দিছে, গোপালগঞ্জে নৌকা মার্কায় ভোট উঠে গেছে। উই আর নট রেডি ফর দ্য সিস্টেম অ্যাজ অন ইয়েট। অফকোর্স পাইলট বেসিসে 2-1টা সেন্টারে করা যেতে পারে, বাট আমার মনে হয় যে এই সিস্টেমটার জন্য আমরা এখন রেডি না। আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাই, যেটাতে, কারণ তত্ত্বাবধায়ক সরকার তো রেডি করা হয়েছিল ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য। আমি একটা কথা বলতে চাই, আমি প্রায় দেখেছি আওয়ামী লীগ তরফ থেকে এটা বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার দিলে আবার নাকি আর্মি ক্ষমতায় আসতে পারে, অনেক কিছু হতে পারে। আমাদের এখানে তো অনেক মন্ত্রী এমপি দুর্নীতি করে, তার মানে কি এই দেশে মন্ত্রী এমপি থাকে না? কোনো সিস্টেম যদি অ্যাবিউজ হয় তার মানে সিস্টেমের দোষ না, যে সিস্টেমটা চালায় তার দোষ। সেটাকে আমরা কোনোভাবেও চেঞ্জ করতে পারবো না। আজকে কোনো এমপি দুর্নীতি করলে কি এই দেশে আর কোনোদিন এমপি হবে না? আজকে যদি এই দেশে কোনো মন্ত্রী দুর্নীতি করে তাহলে কি এই দেশে মন্ত্রী হবে না? আমার মনে হচ্ছে এটাকে ঘুরায় প্যাচে আনা হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কোনোদিনও হবে না, দেশ আরো খারাপের দিকে চলে যাবে। মাননীয় স্পিকার, আর অর্থনীতিতে আরেকটা ব্যাপার আছে, সেটা নিয়েও কথা বলতে হবে। টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়, স্পিকার, টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের অবস্থা কিন্তু একদমই ভালো না। বিটিআরসি কিন্তু রেগুলেটরি কমিশন না হয়ে
কেমন জানি একটা মোরাল সরকারের ভূমিকা পালন করছে প্রত্যেকটা টেলিফোন কোম্পানির সাথে। এছাড়াও এই আইজিডব্লিউ আইসিএক্স লাইসেন্সগুলি ইভেন কি শিক্ষা মন্ত্রণালয়ের প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্সও এমন লোককে দিয়েছে যে মিলেনিয়াম বানান করতে পারবে না। বাট এনিওয়েজ এমন লোকজনকে দেয়া হচ্ছে 11টা 12টা আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হচ্ছে, 25টা 30টা করে দেওয়া হচ্ছে। এবং মার্শাল্লাহ আগে ভিওআইপি 2টা একটা আসতো, এখন ভিওআইপি ছাড়া বিদেশ থেকে কোনো ফোনই আসে না বাংলাদেশে, এখন সব কিছুই ভিওআইপিতে আসে। এই ব্যাপারে একটু কেয়ারফুল হওয়া দরকার। মাননীয় স্পিকার, সাগর রুনি নিয়ে আমি ছোট্ট একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, অ্যারিস্টটল যখন এই গণতন্ত্রের থিওরি দেয় তখন হি নেভার এনফিসাইজড অর অ্যান্টিসিপেটেড দ্যাট দেয়ার ইজ সামথিং কল্ড মিডিয়া, এবং মিডিয়ার ভূমিকা পৃথিবীতে এত বড় হবে। আজকের দিনে আনডাউটেডলি মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ। এই মিডিয়াকে নিয়ে যদি সরকারের তরফ থেকে সুইপিং কমেন্ট বা অ্যাটাকিং কমেন্ট হয় তাহলে মিডিয়া প্রতিপক্ষ হয়ে যায়, হালকা হয়ে যায়। আজকে যদি সরকার জুডিশিয়ারিও নিয়ে এরকম কমেন্ট করে তাহলে দেখা যাবে কোনো ভদ্রলোক জাজমেন্ট পছন্দ না করলে সেই জাজের উপরে চড়াও হয়ে যাচ্ছে। উই শুড বি কেয়ারফুল ওয়েন মেকিং কমেন্টস অ্যাবাউট মিডিয়া, বিকজ মিডিয়াকে যদি আমরা ভালনারেবল করে দেই তাহলে যে কেউ মিডিয়ার উপরে অ্যাটাক করতে পারবে এবং সেটার বিচার হবে না। আমাদের উচিত প্রত্যেককে কমপ্লিমেন্ট করা। দ্যাটস দ্য ওয়ে ইট শুড রান। 12ই মার্চে যে ভূমিকা ছিল সরকারের, আমি দেখলাম সরকার বলল, সবচেয়ে ভালো হানিফ সাহেব বলেছে আওয়ামী লীগ নাকি সরকারের পরিপূরক। আমি 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 খুব চিন্তিত হয়ে যাই এই বুদ্ধিমত্তা দেখে যে সরকারি দল নাকি সরকারের পরিপূরক। মানে আই ওয়ান্ট টু থ্যাংক দ্য হোম মিনিস্টার অ্যান্ড হানিফ সাহেব যে সাগর রুনি হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগের দায়িত্ব দেয় না ইনভেস্টিগেশন করতে, কারণ সরকারের তো পরিপূরক দেখা গেল ওইটার জন্য দিয়ে দেয়। এটা সত্যি না। সরকার সরকার, আর রাজনৈতিক দল রাজনৈতিক দল। রাজনৈতিক দল সরকার যখন হয় হি ওয়্যার্স টু হ্যাটস, একটা হলো প্রাইম মিনিস্টারের, আরেকটা হলো দলীয় প্রধানের। এটাকে কোনোভাবেই মিঙ্গেল করা যায় না, কোনোভাবেই ওভারল্যাপ করা যায় না। এনিওয়েজ মাননীয় স্পিকার, 12ই মার্চ নিয়ে যে কথা বলছিলাম, যেই কমেন্টগুলি করা হলো যে কোনোভাবেই আমাদেরকে বাধা দেওয়া হয় নাই, ইটিভি বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলা ভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, কত কিছুই তো করা হয়েছে। বাট একটা মেসেজ খুব ক্লিয়ার আমি দেখতে পেলাম, এই যদি মাইন্ডসেট হয় একটা মহাসমাবেশের, তাহলে এই দলের অধীনে আমরা কিভাবে নির্বাচন করতে পারি? কিভাবে? এতটুক আত্মসংযম, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা শোনার মতো যদি মাইন্ডসেট না থাকে। গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে। মাননীয় স্পিকার, আমি আর বেশি সময় নিব না, একটা কথা বলি, পলিটিক্সে দেয়ার ইজ আ সিম্পল লাইন, দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন। আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণকে আপনাকে ভোট দিবে। আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি, যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে। মাননীয় স্পিকার, calm down, you'll have your turn if you understand English. মাননীয় স্পিকার, লাস্ট আমি ভোলা নিয়ে একটা কথা বলবো। আমি গতবারও বলেছি আমার ভোলার নদী ভাঙনের অবস্থান খুব খারাপ। আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই যে আমি আসলে আপনার মাধ্যমে আমাদের সিনিয়র মেম্বার তোফায়েল আহমেদ সাহেবকে একটু অনুরোধ করতে চাই যে ভোলায় যত টেন্ডার হয়, এই না মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি যে এই যে মানব জমিনে লেখা, এই প্রত্যেকটা পত্রিকায় লেখা আত্মীয় স্বজন, টেন্ডারবাজি, পিস্তলের বাট, আমার ভোলায় সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে হাত জোর করি, যত টেন্ডার হয় ঢাকাতে করেন। যত পানির টেন্ডার হয় এগুলি ঢাকায় টেন্ডারবাজি করেন, আমার এখানে করার দরকার নাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।